আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নারীর টানে বাড়ি ফিরছে নগরবাসী। ঈদ উল ফিতর উপলক্ষে ভোর থেকে উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে। ট্রেন এবং প্ল্যাটফর্ম কোথাও তিল ধারণের ঠাঁই নেই, তবে স্বস্তির বিষয় 2-3টি ট্রেন ছাড়া প্রায় সব ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে। এবার সরকার ঘোষিত ছুটি 6 দিন হওয়ায় ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হচ্ছে, এতে সন্তোষ জানিয়েছে সাধারণ মানুষ। গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ি বাস টার্মিনালেও যাত্রীদের চাপ রয়েছে। ভোর থেকে বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে। কল্যাণপুর, শ্যামলী, গাবতলী এলাকায়ও সকাল থেকে যানবাহনের চাপ রয়েছে। সড়ক পথে গতকাল থেকে যানজট কম থাকায় খুশি সাধারণ মানুষ। টিকিট নাই, তারা স্টেশন ঢোকার কোনো প্রয়োজন নাই। তা আমরা সেইভাবেই চেকিংয়ের লক্ষ্যে প্রতিটা যাত্রীদের টিকিট চেক করে করে আমরা প্রবেশ করাচ্ছি। অনেক সময় যাই, ঝামেলা হয়, তাই জন্য 10 দিন আগে কেটে রাখছিল। অন্যান্য বছর ঈদের তুলনায় এবার ঈদটা অনেক আলহামদুলিল্লাহ স্বস্তি, রাস্তাঘাটে কোনো যানজট নাই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী জাকারিয়া খান আর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। জাকারিয়া, ঈদ যাত্রায় কমলাপুর রেল স্টেশনে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। এবারের ঈদ যাত্রাটা কিন্তু একটু ভিন্ন, কারণ এবার সরকার থেকে 9 দিনের টানা ছুটি দেওয়া হয়েছে। সো সেই সরকারি কর্মচারী যারা আছেন তারা কিন্তু আগেভাগেই বাড়িতে চলে যেতে পারছেন, এবং ঈদের যেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছিল সেই অগ্রিম টিকিট বিক্রির ফলে কিন্তু যাত্রীদের ভোগান্তি অনেকটা কমেছে। এবং আমরা আজকে এখানে এসে যেটা দেখতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেকটা তৎপর এখানে আইন শৃঙ্খলা ঠিক করার জন্য। সে লক্ষ্যে কিন্তু কিছুক্ষণ আগে এখানে র্যাব 3-এর একটি দল 100 প্রায় 150 কালো টিকিট সহ কিন্তু 4 জন কালোবাজারিকে আটক করেছে। এবং এই স্টেশনে ঢোকার মুখে কিন্তু 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেখানে টিকিট চেক করে যাতে করে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে না পারেন সেই দিকে কিন্তু অনেক সজাগ দৃষ্টি রেখেছেন কর্তৃপক্ষ। এবং যাত্রীদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এবার কিন্তু চিত্রটা ভিন্ন, এবং তারাও সেটা স্বীকার করছেন যে তারা খুব সহজেই টিকিট পেয়েছেন এবং খুব সহজেই তাদের সিটটা পেয়েছেন, ট্রেনে উঠতে পারছেন, এবং ট্রেনে অতিরিক্ত যাত্রী না ওঠায় তাদের কিন্তু ভোগান্তি অনেকটা কমে গেছে। এবং আমার ডান পাশে কিন্তু একটা ট্রেন আছে, জামালপুর এক্সপ্রেস। এটা 10টায় ছেড়ে যাওয়ার কথা এবং আশা করা যাচ্ছে এটা 10টাতেই ছেড়ে যাবে। ইতিমধ্যে এটার ইঞ্জিন অন হয়ে গিয়েছে। তো এবার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং যাত্রীরা খুশি, এবং কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু বলছেন যে যাত্রীদের এই সেবা দিতে পেরে তারাও অত্যন্ত খুশি। তো এই ছিল কমলাপুর থেকে এই মুহূর্তে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ। আর গাবতলীতে আমাদের সহকর্মী সাকিবুর রহমান যুক্ত আছেন আমাদের সাথে। আমরা এখন বাসের খবর নিতে আমরা সরাসরি চলে যাচ্ছি সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই। ধন্যবাদ জাকারিয়া। আসলে আপনি যেমনটি বলছিলেন, ট্রেনের মতো কিন্তু বাসেও ঈদযাত্রার ভোগান্তি নেই, তবে বরাবরের মতোই যে একটি অভিযোগ থাকে যাত্রীদের অতিরিক্ত ভাড়া নেয়ার, এবং বাসের যারা কাউন্টারের লোক রয়েছেন তারা বলছেন যে আসলে যাত্রী খরায় তারা ভুগছেন। সেই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু মানুষ স্বস্তিতে বাড়িতে ফিরছেন, যেহেতু এবার একটি লম্বা ছুটি, যার ফলে একেবারে কিন্তু চাপ পড়ছে না। মানুষ ভেঙে ভেঙে তারা তাদের বাড়িতে যাচ্ছেন, যার ফলে নির্বিঘ্নেই মানুষ যেতে পারছেন। অগ্রিম টিকিট যারা কেটে রেখেছেন সেই অগ্রিম টিকিটে তারা চলে যাচ্ছেন। তবে অগ্রিম টিকিটের বাইরেও কিন্তু গাবতলীতে রানিং কিছু যাত্রী পাওয়া যায়, তবে সেই যাত্রীটা কিছুটা খরা রয়েছে। তবে এখানকার যারা বাস কাউন্টারের লোক আছেন তারা আশা করছেন যে বিকেলের পর থেকে চাপটা একটু বাড়তে পারে, তাদের সেই আশায় তারা বসে আছেন। বিকাল থেকে রাত পর্যন্ত হয়তো যাত্রীর চাপ বাড়বে, তাদের ব্যবসা ভালো হবে। অন্যদিকে কিন্তু প্রতিটি কাউন্টারে আমরা দেখেছি যে বিআরটি এর যে একটি ভাড়ার তালিকা, সেই তালিকা কিন্তু দেয়া রয়েছে। তারপরেও কিন্তু অনেক যাত্রী বলছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। সেই অতিরিক্ত ভাড়া মনিটরিংয়ের জন্য কিন্তু বিআরটি এর টিম কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, র্যাব, পুলিশ তারা কাজ করছে। কিছুক্ষণ পরে কিন্তু এখানে র্যাবের একটি ব্রিফিং আছে, তারা সেখানে ব্রিফিংয়ে তাদের
সার্বিক নিরাপত্তার পরিস্থিতিগুলো তুলে ধরবেন। আমরা দেখেছি ট্রাফিক ব্যবস্থাতেও কিন্তু এই যে কল্যাণপুরের পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে, রাস্তায় যাতে যানজট না হয়। গাবতলীর যে আমিনবাজার ব্রিজটি রয়েছে সেখানে কিছু পরিবর্তন রেখে বাম সাইডের যে লেনগুলো রয়েছে সেই লেনে কিন্তু দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে দাঁড়ানোর জায়গা করেছে এবং সেখান দিয়ে তারা যাত্রী তুলে তারা আমিনবাজার ব্রিজ দিয়ে চলে যাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে মানুষ নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন, মহাসড়কগুলোতেও যানজট হবে না এমনটি প্রত্যাশা করে সবাই বাড়ি ফিরছেন এবং আজ আগামীকাল এই চাপটা একটু বাড়বে, এটি সবারই আশা। ভালো একটি ব্যবসা হবে, বাস মালিকদের এটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। সাদিয়া, সাকিব এবং জাকারিয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ। ঈদ ঘিরে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় গণপরিবহন ও যাত্রীর চাপ রয়েছে। কিছু জায়গায় ধীর গতিতে চলছে যানবাহন, তবে বাড়তি ভাড়ার অভিযোগ করেছে যাত্রীরা। টাঙ্গাইলের গোড়াই, মির্জাপুর, করটিয়া বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্ব পারে যাত্রীদের ভিড় রয়েছে। এখানেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। অনেকেই ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে বাড়ি ফিরছে। এদিকে গেল 24 ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে 2,78,00,000 টাকা। সিরাজগঞ্জের যমুনা সেতু ও পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। বিকেলের দিকে চাপ আরও বাড়তে পারে। ঈদ যাত্রায় ভোগান্তি নিরসনে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। 400 টাকা করে, এই তারিখে 200 টাকার বেশি চায়। আগে আমরা বাড়ি যেতাম 650, এখন তো 1000 করে চাচ্ছে, তাও তো আবার লোকাল গাড়ি। মজুরি যাচ্ছিল 500 টাকা, 400 টাকা, অন্য অন্য বছর 300 টাকা, 250 টাকা। সিরাজগঞ্জ যাচ্ছে 500 টাকা চান্দুরা থেকে, আমরা কিভাবে যাবো কোন? ঈদকে কেন্দ্র করে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশি চৌকি বসায় র্যাব। পাশাপাশি রাত জুড়ে টহলও পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে র্যাব 2-এর মেজর রিয়াদ বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে তারা সার্বক্ষণিক মাঠে আছে। টহল ও তল্লাশির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম চলমান বলেও জানান তিনি। ঈদ উপলক্ষে ফাঁকা ঢাকায় নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। র্যাবের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে নগরবাসী। আমাদের 24 ঘন্টায় আমরা নিরাপত্তার জন্য 3টা ফেজে কাজ করছি। নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে এবং যাতে আগামী ঈদটা স্বস্তির সাথে কাটানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে নতুন টাকার চাহিদা দেখা যায়। তাই তো ছুটির আগে কর্মজীবী ও সাধারণ মানুষেরা ছুটে যায় রাজধানীর গুলিস্তানে। ফুটপাতে সাজানো থরে থরে নতুন টাকার বান্ডেল কিনে নেয়। কিন্তু এবার বাজারে নতুন টাকা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বিপাকে নতুন টাকার ক্রেতা ও বিক্রেতারা। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক প্রতি বছরই নতুন নোট বাজারে ছাড়ে। তবে এবার নতুন নোট বিনিময় স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু গুলিস্তান গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। ব্যাংক না ছাড়লেও রাস্তায় ঠিকই পাওয়া যাচ্ছে কচকচে নতুন নোট। 10 টাকা 1500, 20 টাকা 1500, আর 50 টাকা 1080 টাকা করে ভাই। এই দামের কারণে ভাই আমরা বেচতে পারি না, পাবলিকে ঘুরে জায়গা। বিক্রেতাদের দাবি, যারা আগে থেকেই নতুন নোট সংগ্রহে রেখেছিলেন তারাই বেশি দামে বিক্রি করছেন সেগুলো। যারা জানে বন্ধ করে দিব তারা সিন্ডিকেট করে আটকা আজকে এই যে মনে করেন পাবলিকের মনে করেন 1000 টাকা 500 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এসব টাকা কিনতে আসা মানুষের মুখে হাসি। ঈদের সকালে প্রিয়জনের হাতে তুলে দিলেই যে হাসির সার্থকতা। ঈদ সালামি দিব ছোট ভাই বোনদের জন্য, এই জন্য নিচ্ছি আর কি। ঈদের সময় 10 টাকা নোট মনে করেন একটা বাচ্চারে 5টা 10 টাকার নোট দিলে যে খুশিটা হয়, কিন্তু 50 টাকার একটা নোট দিলে কিন্তু সে খুশি হবে না। আগ্রহীরা জানান, এবার নতুন টাকা বাজারে না ছাড়ায় বেশি দামেই নোট কিনতে হচ্ছে তাদের। 200 বান্ডেল আমার কাছে রাখছে 360 টাকা। যেহেতু গভর্নমেন্ট এবার নতুন টাকা ছাড়ে না, ওই ক্ষেত্রে নতুন টাকার চাহিদাটা একটু বেশি, টাকাটা কমে, কারণ রেটটা একটু বেশি। বাজারে গিয়ে দেখা যায় 2 টাকার 200 বান্ডিল 350, 5 টাকার 500 বান্ডিল 750, 10 টাকার 10,000-এর বান্ডিল 1500, 20 টাকার 2000-এর বান্ডিল 2600। এছাড়া 50, 100 ও 200 টাকার নোট এক এক বান্ডিল 500 টাকা বেশিতে বিক্রি হচ্ছে।
টাকার বিনিময়ে টাকা, তাও কিনতে হবে বাড়তি দামে। কিছুটা সেকেলে হলেও এমনভাবেই চলছে টাকা কেনাবেচা। ব্যাংক থেকে এসব নতুন টাকা সরাসরি গ্রাহকের পাওয়ার কথা থাকলেও কিছু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কাছে অসহায় সাধারণ মানুষ। জাকারিয়া খান, RTV। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে সারা দেশে রাতটি পালিত হবে। মহান আল্লাহ লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। অর্জন করা যায় তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত। পবিত্র শবে কদরের রাজধানী সহ সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায়, মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আসকার ও দোয়ায় রাতটি কাটায় মুসলমানরা। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে। অধ্যাপক ইউনুসকে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট তার ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময় প্রসঙ্গে চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, পরিবর্তিত এই সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি আত্মবিশ্বাসী দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারবেন। সম্পর্ক জোরদার হবে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। 582 কোটি টাকার সার আত্মসাতের মামলায় অভিযুক্ত নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের বনানীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কেউ গণমাধ্যমের সাথে কথা বলেনি। এর আগে 2023 সালের 26 নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে সার আত্মসাতের মামলা করেন। বর্তমানে এই মামলায় পটন সহ 5 জন কারাগারে রয়েছেন। মামলার এজাহার অনুযায়ী আসামিরা 2021-22 অর্থ বছরে বিদেশ থেকে ইউরিয়া সার আমদানি করলেও চুক্তি ভঙ্গ করে সার বাফার গুদামে না দিয়ে ৭১,৮০১ টন সার আত্মসাৎ করেন। বিচারকদের নাম ব্যবহার করে মামলা বাণিজ্যের ভয়াবহ প্রমাণ মিলেছে প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে। পুলিশের অসাধু সদস্যদের দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় এক ব্যবসায়ীর নাম যুক্ত করেন এই প্রতারক। পরে টাকা হাতিয়ে নিতে ভুক্তভোগীর পরিবারকে জানায় বিচারকদের মাধ্যমে জামিনের চেষ্টা করছেন। সংশ্লিষ্ট বিচারকরা এ ধরনের প্রতারক থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। প্রতারকের এক গাড়ি চালক জানান, মামলায় নিরীহ মানুষকে ফাঁসিয়ে টাকা আদায় তার পেশা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। দুর্নীতি দমন কমিশনে এক ভুক্তভোগীর অভিযোগের পর বেরিয়ে আসতে শুরু করেছে আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনের প্রতারণার ভয়ঙ্কর তথ্য। 6 বছর ধরে মিনহাজের গাড়ি চালিয়েছেন এক চালক। তিনি বলেন, মামলা বাণিজ্যে স্ত্রী পরিচয় দেয়া এক নারী জজ ও বিচার বিভাগের অনেককে ব্যবহার করেন তিনি। এ হচ্ছে বাংলায় খাওয়ালো, মনে করেন এই যে আপনার হাজবেন্ড এখন জেলে, উনি কি করবেন, আপনার সাথে ঢুকাইছে উনি, আবার বাইরে করবো উনি, আবার আপনার থেকে টাকা পয়সা বিভিন্ন ভাবে এটা করো ওইটা করো ওনার জন্য এগুলা করো। ওনার প্রধান ইনকামে হচ্ছে এটা, যেটা সিক্রেট এটা উনি গোপন রাখে, আর যেটা ওই যে মুখ্যজীবীর সাথে কথা বলে ওইটা লাউডে দিয়ে কথা বলে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর তার মামলা বাণিজ্যে গতি বেড়েছে। পুলিশকে ব্যবহার করে মামলায় নিরপরাধ মানুষের নাম দিয়ে
হয়রানি করছেন। এক ভুক্তভোগীর পরিবারকে জানান, জামিনের জন্য তিনি সংশ্লিষ্ট বিচারকদের সঙ্গে কথা বলেছেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজের সাথে কথা বলেছি, মানে সে এটা ফার্স্ট প্রায়োরিটিতে দেখবে। তো মেট্রোপলিটন সেশন জাজ গালিব, সেখানে তো গালিব আছে, আমি তো জানিয়ে দেখে চিনি জাকির হোসেন গালিব। আমি জাকির গালিবের সাথে কথা বললাম। গালিব আমাকে বললো যে এটা তো সিএমএম পারবে না, সে না পেরে সে আমাকে আমার সাথে কথা বলতে বলছে। আমি যতটুকু মনে হয় যে ওরা সহযোগিতা করবে, বুঝছো, যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম মোস্তাফিজ আর মেট্রোপলিটন সেশন জাজ গালিব, আমার মনে হয় যে ওরা আমার ফলোয়ার ছিল এক সময়। জাস্টিস জুবায়ের সাহেবের তো নেক্সট চিফ জাস্টিস হবে, সে তো জুবায়ের সাহেবের সাথে আলাপ করছে, বলে যে না এগুলো নিয়ে এখন কথা বলবেন না, একটু রিল্যাক্স হোক, যদি লোয়ার কোর্টে জামিন না দেয় তখন আমরা হাইকোর্ট থেকে দেখবো আর কি। বিষয়টি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সেশন জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের নজরে আনলে তারা জানান তাদের নাম ব্যবহার করেছে ওই প্রতারক। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। তবে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক থেকে সতর্ক থাকার পাশাপাশি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন তারা। আর বাদল, RTV, ঢাকা। ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। জমজমাট হয়ে উঠেছে ফুটপাত থেকে শুরু করে ছোট বড় মার্কেট ও অভিজাত বিপণী বিতানগুলো। স্বাদ ও সাধ্যের মধ্যেই পছন্দের নতুন পোশাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আর এক দোকানে। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে। শেষ সময়ে রাজধানীর মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা। সাধ্যের মধ্যে সবথেকে সুন্দর জামাটি কিনতে অনেকেই ছুটছেন রাজধানীর বিভিন্ন ফুটপাতে। তুলনামূলক অল্প দামে সুন্দর সব পণ্য কিনতে ক্রেতা সমাগমও আছে বেশ। ফুটপাতে হরেক রকমের পণ্য কিনছেন ক্রেতারা। কি নেই এখানে? জামা, জুতা থেকে শুরু করে ব্যাগ, ঘড়ি, মানিব্যাগ, চশমা সবই মেলে এখানে। মেয়েদের জন্য সুতি, সিল্ক, জর্জেট, ওয়ান পিস, টু পিস বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়। রয়েছে বাচ্চাদের বাহারি সব ফ্রক। এর আগে যা বিক্রি করছে এখনো তো তাই বিক্রি করতেছে, 10 টাকাও বাড়ায় না, উল্টা মালের দাম বাড়ছে কিন্তু আমরা 1 টাকাও বাড়াই না। এই বছরের অবস্থা অনেক খারাপ, বেচাই নি। ঈদ বলে কথা, তাই তো পরিবারের সবার জন্য ঘুরে ঘুরে পোশাক কিনছেন সবাই। দাম তুলনামূলক কম বলছেন ক্রেতারা। বোনের মেয়ের জন্য হচ্ছে জামা নিলাম, এই ড্রেসটা নিলাম, কালেকশন ঠিক আছে, সুন্দর মোটামুটি। এখানে আমরা যাই দেখতেছি সবই বেশিরভাগ এক রেটে দাম বলতেছে। আমার বেবির জন্য নিছি একটা ছোট ব্যাগ নিছি, তারপর এক স্যুট গেঞ্জি স্যুট নিছি। নিজের জন্য করছি, ছেলের জন্য করছি, আর আত্মীয় স্বজনের জন্য তো করছি, অনেকের জন্যই। মেয়ের জন্য লেহেঙ্গা কিনছি আর প্যান্ট শার্ট কিনছি। মার্কেটের এই ভিড়ভাট্টা জানান দিচ্ছে ঈদ এসে গেছে। আর ঈদ মানেই নতুন জামার গন্ধ, হোক সেটা কোনো নামি দামি শপিং মল থেকে কিংবা এরকম ফুটপাত থেকে। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। রমজান ও এর পরে দেশে দাম স্থিতিশীল রাখতে আঙুর, নাশপাতি, কমলা, মালটা সহ কয়েক ধরনের তাজা ও শুকনো ফল আমদানির উৎসে কর এবং সম্পূরক শুল্ক কমানো হয়েছে। এসব ফল আমদানিতে 25% উপর থাকা অতিরিক্ত সম্পূরক শুল্ক তুলে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতদিন ছিল 30%। গত 13 মার্চ কয়েক ধরনের তাজা ও শুকনা ফল আমদানির উৎসে কর 10 থেকে কমিয়ে 5% করা হয়। মোটামুটি যত ধরনের শুল্ক কর সবই বসে ফলের উপর। সব মিলিয়ে এতদিন শুল্ক কর ছিল 136%, অর্থাৎ 100 টাকা ফল আমদানি করলে 136 টাকা কর দিতে হতো। রাজধানীর বাজারগুলোয় বর্তমানে প্রতি কেজি আপেল 320 থেকে 420, মালটা 280 থেকে 300, কমলা 300 থেকে 340 এবং প্রতি কেজি আঙুর 300 থেকে 330 টাকায় বিক্রি হচ্ছে। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে মনোনীত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF। সেই সঙ্গে একজন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। মার্কিন এই প্যানেলের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি BJP গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল।
ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০,২০০ জন ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৪০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া নিহত হয়েছে। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে জাবালিয়ায় তার তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তিনি প্রাণ হারান। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।